গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন বিকেলবেলা আর ঘড়িতে সময় এখন 4:30-র কাছাকাছি। আর আজ হচ্ছে মহালয়া। সবাইকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা। আজকে ব্লগটা সকালবেলা থেকেই শুরু করবো বলে ঠিক করেছিলাম, তারপর একটি এমন ঘটনা ঘটে যায় যা কিন্তু ভীষণই মর্মান্তিক। সেই কথা তোমাদেরকে পরে বলবো, তার আগে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করছি। গাছের ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে রয়েছে, ভাবলাম একবার দেখি। আসলে কি বলতো, সকাল থেকেই খবরটা শোনার পর থেকে মনটা ভীষণভাবে মর্মান্তিক হয়ে রয়েছে। তাই ভাবলাম ফুলগুলো একটু দেখি, যদি মনটা একটু ভালো হয়। তাছাড়া কিন্তু গাছের ফুল এমনিতেই মানুষের মনটাকে খুব সুন্দর করে তোলে। ছোটোবেলায় শুনেছিলাম বাচ্চার মুখ আর ফুল দেখলে যে কোনো মানুষের কিন্তু মন একদম গলে যায়। তো সেই জন্যই ফুলগুলোকে দেখা। তাছাড়া গাছের মধ্যে এত পরিমাণে কুড়ি এসছে, আর এই কুড়ি দেখে আরও বেশি ভালো লাগছে। আগামী দিনে আরও অনেক ফুল ফুটবে সেই আশাতে। গাছের ফুলগুলো দেখে নেওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তোমরা তো জানোই যে আমরা এই মন্দিরের মধ্যে প্রায় দিন সকাল বিকাল যখন তখন আমরা কিন্তু গিয়ে থাকি। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তবুও কিন্তু আমরা যাওয়া আসা করি। তাছাড়া এই গ্রামের মধ্যে আরও অনেক কিন্তু মন্দির রয়েছে। আজ আরও একটি মন্দিরে যাব। তো চলো তোমাদেরকে মন্দিরে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। এখন যেখানে আমরা এসেছি, তো এই মন্দিরটি হলো মাধুরাম্মা মায়ের মন্দির। ভেতর পর্যন্ত আর গেলাম না, তোমাদেরকে বাইরেই দেখাচ্ছি যে জায়গাটা কতটা সুন্দর। গ্রামের মাঝখানে এত সুন্দর একটা মন্দির, অনেক পুরনো মন্দির, তবে বিস্তারিত আমি ঠিকভাবে এখনও জানি না। তাই ভাবলাম একটু জেনে নিই, তারপর তোমাদেরকে আমি জানাবো। এরকম গ্রামে অনেক মন্দির আছে যে মন্দিরগুলো কিন্তু অনেক পুরনো, তাদের গল্প অনেক শুনেছি, তবে পুরোপুরি যেহেতু বিস্তারিত আমি কিছু জানি না, তাই ভাবলাম তোমাদেরকে পরে বলবো। এবার আমরা বাড়ির পথের দিকে রওনা দিচ্ছিলাম। ততক্ষণে অভিষেককে বললাম আমার ভীষণভাবে খিদে পেয়েছে। তো অভিষেক বলল ঠিক আছে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই। আসলে সকাল থেকে সেভাবে আজ আর ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে ওঠেনি, তাই কিন্তু এখন চলে এলাম খাওয়া দাওয়া করতে। চলে এসেছি এখানে কলকাতা ফেমাস কাঠরোলের এখানে। তো এখানে আমরা নিয়ে নিলাম দুজনকার দুটো এগ রোল। তো চলো, অভিষেকের জন্য একটা নিয়েছি আর আমার জন্য একটা নিলাম। তারপর বাড়ি ফিরে রান্নাবান্না করতে করতে তোমাদেরকে আমি বলছি আজ সকাল থেকে কি হয়েছে। আসলে সকাল থেকে মোটামুটি ভালোই দিন কাটছিল। তারপর যে ঘটনাটা শুনলাম, তো সেই ঘটনাটা শোনার পর থেকে না মনটা ভীষণভাবে কষ্ট হচ্ছে। তাছাড়া ঘটনাটা এরকম জায়গায় ঘটে গেছে, সেটা তো আর তোমাদেরকে কোনো রকমভাবে স্কিপ করা যাবে না। আজ তো মহালয়া। সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পর যথারীতি আমরা কিন্তু মহালয়া শুনলাম। আর এদিক থেকে আমাদের বাড়িতে যেহেতু খুব একটা বেশি টিভি দেখা হয় না, তাই টিভিটাও কিন্তু অন করিনি। তাছাড়া আমাদের বাড়িতে রেডিওও নেই যে রেডিওতে আমরা শুনবো মহালয়া। তো সেই জন্য একমাত্র সম্বল হচ্ছে আমাদের এই মোবাইলের মধ্যেই আমরা মহালয়া শুনলাম। তারপর সকাল টকাল হয়ে যাওয়ার পর যখন আমরা দেখলাম যে না মোটামুটি এবার কাজে ফিরতে হবে, আর অভিষেকের যেহেতু আজকে কাজ রয়েছে মানে অফিস রয়েছে, তো সেই জন্য তাকে অফিসের জন্য রেডি হতে হবে। তো সেই জন্য ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পর, আর আজ যেহেতু মহালয়া, তো মহালয়ার দিনেই আজকে পিতৃপুরুষদেরকে মানে জল দান করতে হয়, তো সেজন্য সেই কাজটিও করলো, মানে তর্পণ। সত্যি বলতে তর্পণ করতে অভিষেক খুব একটা বেশি পছন্দ করে না, এটাই সত্যি। হয়তো শুনতে একটু খারাপ লাগছে। আসলে কি বলো তো, মনের ভিতরটা বুকের ভিতরটা না তার বাবার জন্য আজও একটু হলেও মানে ভিতরটা কেঁপে ওঠে। সেটা হয়তো আমি ভালোভাবে প্রকাশ করতেও পারছি না, ওর বুকের ভিতরে কি যায়। আজ এই তর্পণ করার সময়তেই অভিষেক বলে যে আমাকে বারবার করে বুঝিয়ে দেয় যে আমার পাশে আমার বাবা নেই। তো এই কথাগুলো বা এই জিনিসগুলো যখন ওর মনে পড়ে, তখন কিন্তু ওর বড্ড খারাপ লাগে। শুধু যে বাবা তা তো আর নয়, দাদু ঠাকুমা এবং আরও অনেক মানুষ যারা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, আর আজকের দিনেই তাদেরকে জলদান করতে হয়। তো সেই জন্য ওর বুকের ভিতরটা ভীষণভাবে কিন্তু কেঁদে ওঠে। হ্যাঁ, আমি একজন বন্ধু হিসেবে, একজন ওয়াইফ হিসেবে আমি ফিল করতে পারি, তাই তোমাদের সাথে কথাটা আমি শেয়ার করতে পারলাম। হতে পারে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে বা ঘটেছে, তাদের সত্যি হয়তো মনের ভিতরটা এরকমভাবেই কেঁদে ওঠে। আমরা বুঝতে পারি যে হ্যাঁ সত্যি এরকম একটা ঘটনা। হয়তো মানুষকে আমরা বলি যে আমরা জলদান করতে পারছি, তবে বিশ্বাস করো এই জলদান করার সময় যে কী কষ্টটা যায়, সেটা একমাত্র ওই মানুষটাই বোঝে যে মানুষটা জলদান করছে, তাই না? তারপর এর সাথে সাথেই আমাদের কিন্তু দিনটা শুরু হয় এবং অভিষেক অফিসে যাওয়ার জন্য রওনা দেয়।
এদিকে বলা ভালো, আজ আমি যেটা বানাচ্ছি এখন এটা হচ্ছে কাস্টার্ড। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না, অনেকগুলো ফ্রুটস আনিয়েছে অভিষেক ব্লিঙ্কিট থেকে। তো সেই ফ্রুটসগুলো কিন্তু এখন আমি কাস্টার্ড বানানোর জন্যই কিন্তু আমি এত কিছু মানে ফ্রুটস কেটে নিচ্ছি। আর ওদিকে তোমাদেরকে দেখালাম যে আমি কাস্টার্ডটাকে তৈরি করে নিয়েছি। এবার ফ্রুটসগুলোকেও সুন্দর করে আমি কিন্তু কেটে নিয়েছি। এবার যখন অভিষেক খাবে বলবে তখনই ওর জন্য আমি বানিয়ে দেব। দেখি ও ফ্রি হোক তারপর বানাবো। এই মাত্রই অভিষেক ফ্রি হলো, তো ভাবলাম ওর জন্য আমি কাস্টার্ডটাকে রেডি করে দিই। আর তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি প্লেট, আর এর মধ্যে দিয়ে দেব কিন্তু আমি কাস্টার্ডটা। তো দেখো অলরেডি অভিষেক একবার খেয়ে নিয়েছে, এখন আরও একবার কিন্তু অভিষেক বলে দিতে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। আর আমি কিভাবে কাস্টার্ডটাকে সাজিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জানো তো, আমরা যখন গরমকালের দিকে বাজারে বেরোতাম তখন যদি বাদাম শেক অথবা ফালুদা খেতে ইচ্ছে করতো, তখন না মানে আমরা অর্ডার করতাম, দেখতাম যে ফালুদাটা দিয়েছে বা বাদাম শেকটা দিয়েছে তার 80% কিন্তু থাকতো এই কাস্টার্ড। কোনো রকম বাদাম থাকতো না, বলতে পারো 20% বাদাম থাকতো, আর বাকিটা থাকতো এই কাস্টার্ড পাউডার। খেতে একদমই কিন্তু একই রকম লাগে, কোনো রকমভাবে বোঝা যায় না যে এটা কাস্টার্ড পাউডার দিয়ে বানানো হয়েছে। যাই হোক, সেটাই বলার ছিল, বাজারে কিন্তু এরকমভাবে মানুষজনকে কীরকমভাবে ঠকায় নিজেরাও বুঝতে পারবো না। আর এখন দেখো আমি কিন্তু খুব সুন্দর করে কাস্টার্ডটাকে সাজিয়ে নিয়েছি। আর যখন তোমরা দেখবে না এরকম সুন্দর করে সাজানো রয়েছে যে কোনো খাবার, তখন না খাবার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমার তো এরকম বেশ মনে হয়। তো দেখো একবার আমি 1 চামচ খেয়ে দেখি, বাকিটা আমি অভিষেককে দেবো না হয়। এখন চলে এসেছি কিচেনে, আর কিচেনে আসার পর কিন্তু আমি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব। তো সেই জন্য তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। আর দেখো নিয়ে নিয়েছি চিকেন, আর এই চিকেনের রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমাদেরকে একদিন আমি দেখিয়েছিলাম একটা শর্টসের মধ্যে দিয়ে, আমি বাউ চিকেন বানিয়েছিলাম। তো সেখানে যে চিকেনটা ছিল ঠিক সেম এরকম করেই বানিয়েছিলাম। আসলে কি বলো তো, তখন অভিষেক খেয়ে বলেছিল ওই চিকেনটা বেশ ভালো লেগেছে, কীভাবে বানিয়েছো একদিন বানিয়ে দিও তো, বানটা বাদ দিও, বাকি তুমি চিকেনটা এরকম করে বানিয়ে দিও। তো ভাবলাম আজকেই বানিয়ে দিই। আর এমনিতেও যখন বাড়িতে চিকেন নিয়ে আসা হয় তখন আমি একটুখানি চিকেন ফ্রিজের মধ্যে রেখে দিই। তো সেই চিকেনটাই কিন্তু আজকে আমি বানিয়ে নিচ্ছি। এদিকে আমি কিছু মশলা অ্যাড করে নিলাম চিকেনের মধ্যে, যেরকম আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং লাল মরিচ। তো দেখো সব কিছুকে ভালোভাবে মেখে মোটামুটি 5 মিনিটের মতো রাখবো, এতে মশলাটা যেন ভালোভাবে চিকেনের মধ্যে চলে যায়। আর এখানে দেখো আমি যতক্ষণে দেখছি এখানে ময়দা দরকার, ততক্ষণে দেখছি ময়দা এখানে শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম প্যাকেটটাকে ঢেলে নিই একটু, তো সেটাই এখন আমি ঢেলে নিচ্ছি। চলো এবার তোমাদেরকে বলি হঠাৎ করে আজ কী এমন ঘটে গেল যার জন্য সবারই মনটা ভীষণভাবে খারাপ। আর সকাল থেকে মোটামুটি বলতে পারো বেশ ভালোভাবেই আমাদের দিন কাটছিল। আর আজ হচ্ছে মহালয়া, শুভ মহালয়ার দিনটা আমরা খুব সুন্দরভাবেই কাটাই, কেন কি পুজো আসছে, এটা একটা ভীষণ বড় ব্যাপার প্রত্যেক বাঙালির ঘরে ঘরে। সেটা যেখানেই থাকি না কেন, সেটা ব্যাঙ্গালোর হোক বা নিজের জায়গায় হোক বা বিদেশে হোক, যেখানে থাকি না কেন, তো সেই জায়গাতেই মনে হয় যে হ্যাঁ সত্যিই কিন্তু একটা কিছু আসছে, সেটা একটা বড় ব্যাপার আমাদের কাছে, মানে মা দুর্গা যে আসছে এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো এইরকম একটা খুশির দিনে হঠাৎ করে আমরা মোটামুটি যখন বাইরে গিয়েছিলাম এবং হাজব্যান্ড অফিসে যখন ছিল, তখন একটা খবর আসে যে আমাদের পাশের একজন দাদু, তো উনি মারা যান। ওনার বয়স অবশ্যই হয়েছিল, তবে ঘটনাটা শোনার পর না একটা মানুষ আঁতকে ওঠে না। সকালবেলায় যে মানুষটাকে দেখলাম সেই মানুষটা হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে যাবে, মানে ভাবার বাইরে। এই এত সব কিছু ঘটে যাওয়ার পর আর নিজেকে স্থির রাখতে পারলাম না, তাই ভাবলাম স্নান টান সারি, তারপর যাব মন্দিরে। মন্দির থেকে বাড়ি আসার পর ফিল করলাম যে সত্যি আগের থেকে অনেকটাই ভালো লাগছে। আর ভগবানের কাছে যখন প্রার্থনা করছিলাম তখন একটা জিনিসই বুঝতে পারলাম, সব কিছু কিন্তুই ভগবানেরই হাতে। আর নিজেকে স্থির রাখার জন্য শুধুমাত্র ভগবানকে আমরা প্রার্থনাই করতে পারি, আর এর থেকে বেশি কিছু না। তবে যখন আবারও কিচেনে এলাম, সব কিছু নিয়ে যখন ভাবনা চিন্তা করছিলাম, তখন ভগবানকে একটা কথাই বললাম যে ভগবান তুমি সবার মঙ্গলই করো, আর এর থেকে বেশি কিছু চাই না। যাই হোক, আমি এখন এখানে তো কিচেনে এলাম এবং কিচেনে আসার পর রান্নাবান্নায় মন দিলাম। আমি চেষ্টা করছি সব কিছু ভুলে যাওয়ার, তবে মনে হচ্ছে একবার হলেও ওই যে দাদুটার কথা, আর এর থেকে বেশি কিছু মনে হচ্ছে না।
এদিকে চিকেনটাকে যখন আমি বানাচ্ছিলাম তো দেখো আমি কিন্তু অনেকটাই চিলি চিকেনের মতো করেই বানাচ্ছি, শুধুমাত্র আমি এখানে ডিম দেব না। আর এখানে যদি তোমাদের মনে হয় খুব শুকনো শুকনো লাগছে তাহলে তোমরা একটু কাজ করতে পারো, সামান্য একটুখানি জল, মানে হাতে লাগা যে জলটা হয় সেরকমভাবে একটুখানি জল তোমরা অ্যাড করতে পারো। আর এটা কিন্তু শুকনো শুকনোই কিন্তু মাখা হবে, খুব একটা বেশি জল দেওয়া চলবে না। আর তোমরা যদি এখানে ডিম দাও তাহলে কিন্তু ডিমটা দিলে কী হবে বলতো, একটা আঁশটে পচা গন্ধ ছাড়বে। তো সেই জন্য তোমরা এখানে ডিমটা অ্যাড করো না। আমি যেভাবে চিকেনটাকে মাখলাম ঠিক সেরকমভাবেই তোমরা কিন্তু মেখে বানিও, দেখবে বেশ খেতে ভালো হবে। তো দেখো এবার একটা একটা করে চিকেনটাকে কিন্তু আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেনের রেসিপিটা তোমাদের বানাতে গেলে কিন্তু চিকেনটাকে এরকম ছোটো ছোটো পিস করেই বানাতে হবে, না হলে কিন্তু চিকেনের যে ফ্লেভারটা সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর দেখো আমি চিকেনটাকে কিভাবে ছাড়াচ্ছি, আর একটু শুকনো শুকনো যেহেতু সেজন্য হয়তো একটুখানি গায়ে লেগে যাচ্ছে, তবে কিন্তু এরকম করে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে তাওয়ার মধ্যে পড়ে যাবে। আর কম তেলের মধ্যেই কিন্তু এটাকে আমরা ফ্রাই করব, খুব একটা বেশি তেল লাগে না, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি এখানে নিয়েছি। আর এটাকে কিন্তু একটু সময় নিয়েই করতে হবে, তবে হাত বাঁচিয়ে অনেক সময় কিন্তু তেল ছিটতে পারে, তো সেই জন্য কিন্তু হাতটা বাঁচিয়ে তোমাদেরকে এখানে চিকেনটাকে দিতে হবে। চলো এখানে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি, এবার এটাকে ফ্রাই করে নেওয়ার পালা। তো তার জন্য দেখো আমি কিন্তু একটু উল্টে পাল্টে চিকেনটাকে দেব। আর এই নিয়ে কোনো চিন্তা নেই যে এর ওপরে গায়ে গায়ে লেগে যাবে, তা কিন্তু একদমই লাগবে না। কম আঁচের মধ্যে প্রথমে ফ্রাই করে নেবে, তারপর একটুখানি ডিপ ফ্রাই করে নেবে, তাহলেই কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। চিকেনটা যখন দেখবে মোটামুটি ফ্রাই হয়ে এসেছে তখন কিন্তু আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখো আরও একটুখানি আমার চিকেন রয়েছে, সেই চিকেনটাকেও কিন্তু ঠিক একই রকমভাবেই কিন্তু আমি ফ্রাই করে রাখবো। এই রেসিপিটা কিন্তু ছোট বাচ্চাদের ভীষণভাবে পছন্দ আসবে। আসলে চিকেনের রেসিপিটা এত কিউট একটা রেসিপি, ছোটো ছোটো বাচ্চারা না যখন চিকেনটা মুখের মধ্যে নেবে তখনই বলবে ভীষণ সুন্দর হয়েছে। আর এই পুজোর সময়তে না একটু আলাদা রকম খাবার দাবার বানাতে ইচ্ছেই করে। আর বাড়িতে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, এই সময় মনে হয় যে ওদের জন্য কিছু একটা যদি বানিয়ে দিই তাহলে বেশ ভালো হয়। বাচ্চারা যত খেলবে যত দৌড়াবে তত কিন্তু খিদে পাবে, তো ওদের জন্য বলতে পারো এই রেসিপিটা একদম পারফেক্ট। আর অবশ্য তা বলে যে এরকম বলবো না যে বড়দের পছন্দ আসবে না, যেমন আমাদের বাড়িতেই বড়রা পছন্দ করছে, যেমন অভিষেক ভালোবাসে চিকেন রেসিপিটা, ঠিক সেরকমই কিন্তু বাড়ির বড়রাও কিন্তু পছন্দ করবে এই চিকেনের রেসিপিটা। তো দেখো আমি সামান্য একটুখানি নিয়ে নিয়েছিলাম গার্লিক, তো সেটাকে একটু ভালো করে চপ করে নিয়েছিলাম। আর তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর সামান্য একটুখানি ফ্রাই করে নেওয়ার পর চিকেনটাকে আমি দিয়ে দিলাম। এবার এখানে দেখো আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম, তো সেই সসটা দেখো বানাতে খুবই ইজি, আর তোমরা সবাই জানো, তাও তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু টমেটো কেচাপ, সাথে গ্রিন চিলি সস, আর সাথে নিয়ে নিয়েছিলাম কিন্তু সয়া সস। এবার তিনটেকে ভালো করে মিক্স করে নেওয়ার পর দিলাম কিন্তু একটুখানি আজিনা মতো, আর ফ্লেভারটাকে একটুখানি মিষ্টি মিষ্টি করার জন্য নিয়ে নিয়েছিলাম কিন্তু হানিটা দিলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে, তো সেই জন্য এখানে সব কিছুকে দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিলাম। সসটাকে আমি আলাদা রেখে দিলাম, তার আগে একটুখানি ভিনিগার নিলাম এবং ভিনিগার দিয়ে কিন্তু চিকেনটাকে ভালো করে আরও একটু ফ্রাই করে নিচ্ছি। আর যখনই তোমরা চাইনিজ খাবার বানাবে তখন কিন্তু চেষ্টা করবে একটুখানি হলেও কিন্তু ভিনিগার অ্যাড করার, কেন কি চাইনিজ খাবারের মধ্যে কিন্তু ভিনিগারটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর এতে কিন্তু টেস্টটা খুব সুন্দরভাবে বাড়িয়ে দেয়, একটা সামান্য টকটক ফ্লেভার দেয় এবং একটা খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসে, যেটা হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারছি না। কখনো যদি নিজে বুঝতে পারি তখন না হয় তোমাদেরকে আমি বলবো, তারা কী করে বলি বলো। কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে, সেটা তোমরা কিন্তু সকলেই জানো। আর এবার কিন্তু আমাকে দিয়ে দিতে হবে পুরো যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সব কিছুকে দিয়ে কিন্তু এবার ভালো করে কিন্তু আমাকে মিক্স করে নিতে হবে। এখানে আমাদের চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, এবার শুধুমাত্র কর্নফ্লোরগুলো জল দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো কত সুন্দর একটা মাখো মাখো ব্যাপার এসে গেছে। এবার তোমরা চাইলে কিন্তু একটুখানি বেশিও অ্যাড করতে পারো জলটাকে, তাহলে কিন্তু একটু ঝোল ঝোল হয়ে যাবে বা গ্রেভি হয়ে যাবে। তবে এটা আমার বেশ পছন্দ লাগে, তাই কিন্তু আমি শুকনো শুকনোই করলাম। আর তোমরা কিন্তু চাইলে এর ওপরে একটুখানি সাদা তেল দিতে পারো, সেটা কিন্তু একটু রোস্ট করে, আর একটুখানি স্প্রিং অনিয়নও অ্যাড করতে পারো। আমি এখানে আর অ্যাড করলাম না, আমার এটা বেশ ভালো লাগে, তাই কিন্তু আমি এরকমভাবেই রেখে দিলাম। তো দেখো আর একটুখানি জল দিলাম, জল দিয়ে বাকিটাকে একটু নাড়াচাড়া করে নেব। চলো এবার তাহলে রাতের খাবারটাকেও রেডি করে নিই, আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।
ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।